আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস নামে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জ্বালানি তেল কেনার জন্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য $2 বিলিয়ন বা $200 কোটি উন্মুক্ত সাহায্য চেয়েছেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি কাজটা ঠিক করলেন, না আপনি কাজটা ঠিক করেননি? দেখুন, আমি আপনার মন্ত্রী নই, আপনার রাষ্ট্রদূত নই, আপনার উপদেষ্টাও নই, কিন্তু আমি একটু আপনাকে বুঝিয়ে বলি কেন আপনি কাজটা ঠিক করেননি। প্রথম কথা হলো যে আপনি যে এই সাহায্যটা চাইলেন এইভাবে উন্মুক্তভাবে, সারা পৃথিবীর মানুষ জানলো যে বাংলাদেশ এখন একটা দরিদ্র দেশ। শেখ হাসিনা সরকারের 15 বছর এই দেশে কোথাও কোনো টাকার অভাব ছিল না। শেখ হাসিনা তো কখনো টাকার কোনো প্রশ্ন আসলেই সব সময় আপনার সবকিছু কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। এই নারীর মধ্যে কি যে আছে, এই শেখ হাসিনা, এই একটা মানুষ, বঙ্গবন্ধু কন্যা, তার মধ্যে কি আছে এটা বাংলাদেশের মানুষ বুঝলো না। সাহস এবং কিছুটা যেটা আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করে এবং যেটা এখন সত্য প্রমাণিত হচ্ছে যে একটা একটা আধ্যাত্মিক ক্ষমতা। আপনারা কেউ আসতে পারেন যে তেল মারতে বসি না, তেল মারার এখানে কি আছে? শেখ হাসিনার তো এখন দুর্দিন না, আমাদেরও দুর্দিন না, কিন্তু আছে, কিছু আছে। কেন? ওই আধ্যাত্মিকতাটাও কিন্তু প্রমাণিত। এখন পৃথিবীতে যত আধ্যাত্মিক নিয়ম কানুন বের হচ্ছে সেটা দিয়েও এটা প্রমাণ করা যায়। কিন্তু আলোচনাটা আপনার ডিস্টর্ট করতে চাই না। আলোচনাটা হলো যে শেখ হাসিনার আমলে কিন্তু টাকার কোনো অভাব ছিল না। আপনারা একটা জিনিস কি দেখেছেন, যখন এই শেখ হাসিনা সরকারকে জঙ্গিরা ফেলে দেওয়ার আগে, কিছুদিন আগে, এই যে চীন টিন এইসব জায়গা থেকে সাংবাদিকরা বারবার ধরতো না, বাংলাদেশের তো মানুষ ওইটাকে বলতো যে তেল মারছে, এই মারছে, সেই মারছে। সাংবাদিকরা যে সব ভালো করেছেন সেটা বলবো না, কিন্তু এই প্রশ্ন ওনাকে করা হয়েছিল যে আপনার তো রিজার্ভ কমে গেছে, আপনি কিভাবে দেশ চালাবেন? শেখ হাসিনা কি বলেছিল আপনাদের মনে নাই, আমার কিন্তু মনে আছে। উনি বলেছিল যে জিরো দরকার হলে, এই রিজার্ভ ফরেন কারেন্সি দরকার হলে শূন্য করব, করে আবার তুলব। উনি একটা হিসাবও দেখিয়েছিলেন। 2008 সালে উনি যখন ক্ষমতায় আসেন তখন বিএনপি এবং তার পরবর্তীতে ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার কয়েকটা মিলিয়ন ডলার, হ্যাঁ অল্প কয়েকটা মিলিয়ন ডলার ওনার জন্য রিজার্ভ রেখে গিয়েছিল, ফরেন কারেন্সি রিজার্ভ। উনি সেটা দেখিয়ে বলেছে সেইখান থেকে আমি $44 বিলিয়ন রিজার্ভ করেছি। উনি যাওয়ার সময় হয়তো $30 বিলিয়ন ছিল, উনি বলছে এটা আরো কমে যাক, অসুবিধা কি, আবার এটাকে আমি উপরে তুলব। কি সাহস একটা নেতার! রাষ্ট্রনায়ক কাকে বলে? এবং সেটা তো শেখ হাসিনা কখনো আপনার চাপাবাজি করছে এটা তো আপনি বলতে পারবেন না। এই নারী বলেছে যে পদ্মা সেতু নিজের টাকায় করব, করে ছেড়েছে। এই পদ্মা সেতুটা আরো 3 বছর আগে হতো না? এই যে আপনার ইউনূস যদি বিশ্ব ব্যাংকের সাথে তদবির করে হিলারি ক্লিনটন, বিল ক্লিনটন, এই পশ্চিমা শক্তিগুলোকে দিয়ে যদি আপনার বিশ্ব ব্যাংককে সরিয়ে না নিত, বিভিন্ন ষড়যন্ত্র করে, কানাডিয়ান আদালত সেটা প্রমাণ করেছে ওটা ষড়যন্ত্র ছিল। ইউনূস যদি এটা না করতো, শেখ হাসিনা আরো 3 বছর আগে পদ্মা সেতু তৈরি করতে পারলেন না। কিন্তু ইউনূস ষড়যন্ত্র করে যখন আপনার এই যে বিশ্ব ব্যাংকটাকে আপনার হটিয়ে দিল, তারপরে কি শেখ হাসিনা থেমেছিলেন? শেখ হাসিনার ছোট ছোট আপনি অনেক উদাহরণ পাবেন যে এই মানুষটার কাছে টাকা কোনো বিষয়ই না। এই টাকা বিষয় ছিল না দেখে আপনারা ওই 3টা মিথ্যার সাথে এইটাও তৈরি করতে পারলেন। দেবপ্রিয়র মতো বদমাইশটা ওই 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 সোথা মেরে এটা তৈরি করতে পারলো যে $234 বিলিয়ন গায়েব হয়ে গেছে। কারণ হলো উনি তো টাকা উৎপাদন করতেন, টাকার ভীষণ ছিলেন একটা। হ্যাঁ, টাকা ওনার কাছে এমনি চলে আসতো অ্যাবান্ডেন্ট। কোথা থেকে এত টাকা বাংলাদেশে আসতো এইটা বাংলাদেশের মানুষ আর যখন বুঝতে পারতো না, তখন গল্প তৈরি করা শুরু করেছে স্বাধীনতা বিরোধী জঙ্গিরা যে $234 বিলিয়ন আপনার পাচার হয়ে গেছে। একবার আমার মনে আছে, তখন বোধহয় অর্থ সচিব ছিল ডক্টর জাকির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা হতে পারে 2014 সালে হতে পারে, উনি যে যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন, মানে ওই সময়
আসার পরে সচিবদের সাথে উনি এসে একটা মিটিং করেন। ওই মিটিংয়ে জাকির বা যিনি অর্থ সচিব ছিল উনি বলেছেন কেউ কিন্তু টাকা টুকা চায় না, টাকা দিতে পারবো না। শেখ হাসিনা ধমক দিয়ে বলেছিলেন টাকা চাইলে টাকা দিবেন এবং টাকা না থাকলে আমার সাথে কথা বলবেন। এই ছিল শেখ হাসিনা। আর বিপরীতে আমরা তারেক রহমানের বা বেগম খালেদা জিয়ার যে সরকারগুলো আমরা দেখেছি সেই 1991 থেকে 96, 2001 থেকে 6, ওখানে সাইফুর রহমান নামক একজন দক্ষ অ্যাকাউন্টেন্ট, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে কখনো আপনার একটা দেশের তৈরি করতে নাই। আপনার কখনোই আপনি কখনো কোনো অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর যার নামের সাথে অ্যাকাউন্টেন্ট আছে তাকে কখনো আপনি অর্থমন্ত্রী করবেন না, যিনি প্রধানমন্ত্রী হন ভবিষ্যতে। অ্যাকাউন্টের কাজটাই এমন যে সে খরচকে সীমিত করতে চাইবে, সে সবকিছু রক্ষা করতে চাইবে। সেটা তো একটা রাষ্ট্রের উন্নতিতে কোনো ভীষণ হতে পারে না। এই সাইফুর রহমান দীর্ঘ 1 দশকের উপর বাংলাদেশের অর্থমন্ত্রী থাকার কারণে বাংলাদেশের অর্থনীতিটা বিএনপি সরকারের আমল স্থবির পড়েছিল। এমনিতে অনেক সমস্যা আছে, কিন্তু মূল কারণ ছিল অর্থমন্ত্রী এবং তখনকার যিনি লিডার ছিলেন বেগম খালেদা জিয়া, তাদের যে সীমিত ভীষণ ছিল না অর্থনৈতিক উন্নয়নে, সেটা কিন্তু বাংলাদেশে হয় নাই। পরবর্তীতে এই যে 3জন মানুষের নাম আবার বলছি, শেখ হাসিনা, আবুল মাল আব্দুল মুহিত এবং ডক্টর আতিউর রহমান, এইভাবে কিছু কিছু বড় বড় ভিশনারি অর্থনীতিবিদ, ইনারা মিলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিটাকে একেবারে আপনার হাঁসের ডিম থেকে আপনার উট পাখির ডিমে পরিণত করলেন, আপনার মুরগির ডিম থেকে সোনার ডিমে তৈরি করলেন। কত কত উন্নয়ন হলো। হ্যাঁ, কিছু দুর্নীতি হয়েছে, কিন্তু যেভাবে $234 বিলিয়ন বলে ওটা কিন্তু হয় নাই যে আজকে কিন্তু প্রমাণিত। সেই দুর্নীতিটা এসে করলো কে? ইউনূস, যে বাংলাদেশের করতে দিল না, পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংকে তার প্রভাব খাটিয়ে বের করে দিল। কত বড়, মানে কিসের প্রেমে মানুষ ইউনূসের প্রতি দেওয়ানা, যে দেশের এত বড় শত্রু। কিন্তু আজকে আমি এগুলো বলার জন্য এখানে আসিনি। আমি যেটা আসতে বললাম যে যেই দেশটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যমায়ের দেশ করেছিলেন, যেটাকে আপনার উন্নত বিশ্ব সালাম দিত, কারো দিকে তো শেখ হাসিনাকে চোখের দিকে মানে চোখে চোখ রেখে শেখ হাসিনা কথা বলতে তো কোনো সমস্যা ছিল না, কারণ উনি কোথাও তো ভিক্ষাবৃত্তি করেন নাই। কিন্তু আজকে দেখেন দেশের এমন একটা অবস্থা, দেশের দুর্ভিক্ষ তো হবেই, আরো যে কত কি হবে, ইরান যুদ্ধ তো একটা ছুতা। কিন্তু তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আমি তো বিএনপির ভালো চাই, একেবারে ডিক্লেয়ার্ড। বিএনপির ভাইয়েরা আমাকে গালি দিয়েন না, আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় শুনবেন, শুনে আপনারা চিন্তা করবেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বলবো যে আমরা তো, আপনিও বাংলাদেশের ভালো চান, আমিও বাংলাদেশের ভালো চাই, তাই না? বাংলাদেশ ভালো হলে তো আমি বাংলাদেশে যেতে পারবো, আবার চাকরিতে ফিরতে পারবো, যদিও আপনার সময় না, কারণ আপনি তো আর দিবেন না চাকরি, দিলেও সেটা করবো কিনা ভেবে দেখতে হবে। আমি কিন্তু শেখ হাসিনার সাথেই আছি, কারণ হলো শেখ হাসিনার সাথে থাকার 101টা কারণ আছে। কিন্তু তারেক রহমান, আপনি কেন এই ভিক্ষাবৃত্তিটা করলেন? আপনার কি ধারণা, আপনি যে এই যে লোকগুলার সামনে, এই যে ওখানে নাকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিল, জাপানের প্রধানমন্ত্রী ছিল, আরো অনেক প্রধানমন্ত্রী ছিল, আমি প্রথম আলো নিউজ থেকে বলছি, আপনি বললেন যে আপনাকে $200 বিলিয়ন দেয়া, 200 কোটি টাকা বা $2 বিলিয়ন দেয়া হোক। আপনার কি ধারণা এই যে জাপানের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বা যাদের যাদের সামনে তারা নোট নিয়েছে আপনার এই কথা? কিচ্ছু করেনি। যেখানে আপনি টাকাটা চাইলে, যেইভাবে আপনি চেয়েছেন, কোনো লাভ হবে না, তো সেখানে আপনি চাইলেনটা কেন? কারণ চেয়েছেন আপনি, আপনার হয়তো উপদেষ্টা বা ওই আপনার সাথে নাকি খলিল ছিল, খলিল, আমার হাসি কোথায় রাখবো, খলিলের মতো একটা লোক দেখেন, এই খলিল, ও তো 1979 সালে যে বিসিএস পরীক্ষা হয়েছিল ওইটাতে প্রথম বা তৃতীয় হয়েছিল, পরে ওরা পিএটিসি করে স্থানটা বদলে গেছে, পরে বোধহয় খলিল ওই পিএটিসিতে প্রথম হয়েছিল। আরেকজন ছিলেন লিয়াকত আলী চৌধুরী, মূলত উনি প্রথম থাকার কথা, কিন্তু ওই লিস্টে ওই পিএটিসিতে গিয়ে খলিল প্রথম হয়ে গিয়ে লিয়াকত আলী চৌধুরী, অনেক ভালো মানুষ আর কি একজন, তাকে কিন্তু তৃতীয় বা দ্বিতীয় করে ফেললো। খলিল যদি পিএটিসিতে, এখন কে বিসিএস এ ফার্স্ট হয়েছে আমার মনে নাই, দুইজনের মধ্যে সমস্যা আছে, খলিল যদি পিএটিসিতে গিয়ে ফার্স্ট হয়, এটা খলিলের চরিত্রের সাথে একদম হুবহু মিলে যায়। খলিল একেবারে শিশু শৈশব থেকে চাটুকার, অথচ দেখেন এই বৃদ্ধ বয়সের লোকটা মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছু আছে,
কিন্তু একটা উন্নত চরিত্র সে পেল না, একটা ব্যক্তিত্ব সে পেল না। সে যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পররাষ্ট্রমন্ত্রী করার পর যেভাবে বলল যে আমি তো সেই সময় তার চোখে মুখে দেখেন সে বলছে না সাংবাদিকদের কাছে নাজেহাল অবস্থায় যে আমি কি নিজে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে কিনা, যারা করেছে তাদের বলেন, মানে আপনারা যেসব বিদেশিরা তারেক রহমানকে বাধ্য করেছে বা তারেক রহমান যে কারণে আমাকে পররাষ্ট্রমন্ত্রী করতে বাধ্য হয়েছে, ইউনুসের কারণে হোক, লন্ডন বৈঠকের কারণে হোক, বিদেশিদের চাপে হোক, তাদেরকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করছেন কিন্তু। কিন্তু খলিল সাহেব, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই ভাই? তুমি তো বয়সে আমার চাচার সমান হবে, কিন্তু তোমাকে তো আমার ছোট ভাইয়েরও মর্যাদা দেওয়ার কোনো ইচ্ছা নাই। তার সাথে আপনি তারেক রহমান এই যে শিশুটাকে রাখলেন, আপনার বন্ধু বলে সবাই, হুমায়ুন কবির, কিংবা আপনার অর্থ মন্ত্রণালয় বা আপনার আপনার কোনো সচিব বা আপনার কি বলে ইআরডি, যেটা ইকোনমিক রিলেশনস ডিভিশনস, পৃথিবীর কোথাও এটা অর্থ মন্ত্রণালয়ে নাই, শুধু বাংলাদেশে। এগুলো নিয়ে পরে কথা বলবো। বা আপনার আপনার মন্ত্রীরা, আপনার 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 উপদেষ্টারা আপনাকে দিয়ে এটা বলিয়েছে তো। কিন্তু আপনি আজকে রাত্রে বা একবার চিন্তা করে দেখেন যে এই যে উন্মুক্ত ভাবে আপনি বললেন সারা বিশ্বের সামনে শেখ হাসিনা দেশটাকে একটা মধ্যমায়ের দেশ, রোল মডেল, এই কথাগুলো তো একেবারে, মানে এটার মধ্যে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ এগুলাকে অনেক 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 ফুলিয়ে ফাঁপিয়ে বলেছে, কিন্তু বিদেশিরাও তো এগুলো বলেছে, তাই না? ঢাকাতে বা বিদেশি যেসব রাষ্ট্রদূত আসে যায় তারা বলেছে না, সাংবাদিকদের সামনে বলেছে না, বিশ্ব ব্যাংকের লোক, আইএমএফ এর লোক বলেছে না, সবাই কিন্তু বলেছে। আপনারা যারা আজকের এই ভিডিওটা শুনছেন তারা একটু খোঁজ নিয়ে দেখবেন, বলেছে কিন্তু। কিন্তু তারেক রহমান সাহেব যে, আমি জানি তারেক রহমান সাহেবের এই ডলারটা দরকার, টাকাটা দরকার, কিন্তু উনি এইভাবে কেন চাইলেন? মানে উনি লাভটা কি পাইলেন? এই সব টাকা পাইতে হলে তো ওনাকে ঠিকই, ওনার অর্থমন্ত্রী বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এবং ধার কর্জ চাচ্ছে, আপনার ঋণ চাচ্ছে, ভিক্ষা চাচ্ছে, ঠিক আছে, আগে সাইফুর রহমান এই কাজ করতেন। আপনার গোপনে করেন, আপনার উন্মুক্ত ময়দানে টাকা চাইলে তো কেউ টাকা দেয় না, সবকিছু কিন্তু আপনাকে ডিল করতে হবে, যারা দেবে তাদের সাথে অনেক আলোচনা করতে হবে, কি আপনি কি দিবেন, তারা কি দিবে, সেসব নিয়ে আলোচনা করতে হবে, তাই না? এটা তো খুবই, যারা এইসব সম্মেলন সম্পর্কে মোটামুটি জানেন, যারা এই কূটনৈতিক সার্ভিসে চাকরি করেছেন বা বিভিন্ন সরকারি চাকরি করেছেন, এইসব 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 মানে এইসব বায়বীয় বায়বীয় মানে সম্মেলনগুলা জানেন। এখানে শুধু প্রধানমন্ত্রী তারেক রহমান যদি উনি উন্নত ব্যক্তিত্ব, একটা ভালো বক্তৃতা দিতে পারতেন, সেটাতে আপনি দেশের নাম করতে পারতেন, তাই না? সেখানে আপনার আপনার পাণ্ডিত্য প্রকাশ পাবে, কিছু একটা প্রকাশ পাবে, যেটা কিন্তু শেখ হাসিনা প্রকাশ পেত। শেখ হাসিনা বিভিন্ন জায়গায় যে যেতেন সারা পৃথিবীতে, দেখেন কিভাবে তার পেছনে তরুণ নেতারা লেগে থাকতেন। আপনারা তো ওইটা দেখেছেন নিশ্চয়ই, ওই যে ভারতে বিলাতের প্রধানমন্ত্রী, ওগুলো সম্মান শ্রদ্ধা, সেটা শেখ হাসিনা কিন্তু অর্জন করেছিলেন। আমি তো চাই তারেক রহমান আপনিও মানুষের শ্রদ্ধা অর্জন করুন। আপনি টাইম ম্যাগাজিনে আপনাকে নেতা, একজন বিশ্ব নেতা, বিশ্বের প্রভাবশালী নেতা হিসাবে তুলে ধরেছে, আমি গর্ববোধ করি। ঠিক আছে, এগুলো যদিও সাবধান থাকবেন, টাইম টাইম দেয়া মানে হলো এর পেছনে কিন্তু আরো অনেক অনেক কাহিনী আছে, আপনি সেগুলো ভালোভাবে জানেন প্রধানমন্ত্রী, কারণ আপনি কিভাবে কি করেছেন কার সাথে এগুলো তো আমি জানি না। আমরা শুধু, আর আমি তো কোনো ধরনের গুজব স্পেকুলেশন এগুলা করি না। আর আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে আমার চেয়ে ভালো বোধহয় আপনার কেউ চায় না। হ্যাঁ, অনেকে আপনাকে চাটুকারিতা করবে, আমি জানি আওয়ামী লীগের অনেক নেতা, তাদের হয়তো ব্যবসা বাণিজ্য, এই সে আপনি যাতে হাত দেন, আমার তো কিচ্ছু নেই, আপনি আমার কোনো কিছুতে হাত দিয়ে কিছু করতে পারবেন না। কিন্তু আমার ভিডিওগুলো আপনার একটা মন্ত্রী, পাতিমন্ত্রী, উপদেষ্টাকে বলিয়ে দিবেন যে এই ছেলে যে ভিডিও করে এগুলো তোমরা কিন্তু দেখো। কারণ হলো আমি, আপনি যাতে ভালো করতে পারেন সে কথাগুলোই বলবো। কিন্তু প্রথম কথা হলো যে তারেক রহমান আপনি একটা বড় ভুল করলেন। এমনিতেই তো মানুষ আতঙ্কে আছে যে এই দেশে দুর্ভিক্ষ লাগবে, এবং যেটা সত্য, আপনি এই দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবেন না তারেক রহমান। আপনাকে অনুরোধ করেছিলাম যে সভ্যতা এবং ইতিহাস, এই দুইটা শক্তিকে আপনি কাজে লাগান, আপনি সেই দিকে আসেন নাই। এখন সভ্যতার শক্তি, ইতিহাসের শক্তি পুরোটাই পড়ে গেছে আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে। ওই দুই শক্তি ছাড়া তারেক রহমান, আপনাকে আমি স্পষ্ট করে বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের কোনো রকম অর্থনৈতিক উন্নয়ন করতে পারবেন না, আপনি দুর্নীতিও বন্ধ করতে পারবেন। আপনি ইউনুসের মতো এই পরিমাণ বিশ্ববাটপার আপনি নন, আপনার অনেক সীমাবদ্ধতা আছে, আপনার বয়স হয়েছে, আপনাকে আমি ভালো বলতে চাই। কিন্তু এই যে কাঁচা কাজটা করলেন, আপনি একটা দুইটা মন্ত্রীকে কিন্তু বরখাস্ত করে দেন, নাহলে ভবিষ্যতে এরা আপনার মান ইজ্জত তো ডুবাবে, সেটার সাথে সাথে বাংলাদেশের যে মানুষগুলা, 16 কোটি মানুষের যে একটা ইজ্জত শেখ হাসিনা রক্ষা করেছিলেন, সেটাও কিন্তু তারা আপনাকে দিয়ে ডুবিয়ে দিবে। আপনাকে আর কি উপদেশ দিব? তবে আমার আরেকটা কথা আছে যে কিসের নেশায়
এই বাংলাদেশিরা 2024 জঙ্গিদের পেছনে পড়ে এই দুর্ভিক্ষ ডেকে আনছে। সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কি আর বলবো, মানে আমি সবচেয়ে অঙ্কে দুর্বল। আমার ক্লাসে আমি অঙ্কে দুর্বল যারা ছিল তাদের মধ্যে একজন। আমার কাছেও তো এই হিসাবটা বুঝে আসতেছে না আমার মতেও, যে 76 সালে যে লোকটা মারা গেল সেই লোকটা কিভাবে ধানের শীষ মার্কা জিয়ার হাতে তুলে দিলেন, এটা আমরা বুঝে উঠতে পারলাম না। তবে এটা ঠিক যে মৌলানা ভাসানীর মার্কাই ছিল ধানের শীষ মার্কা, যেটা পরে বিএনপি চৌধুরী মিয়ার হাত ধরে পেয়ে গেছে। মানে যারা প্রথমে জাসদ, তারপর বিএনপি, তারেক রহমান, ওই যে কেউ কেউ বলে, আমরা বলি না, ওই যে মুফতি আমির হামজানাকে, আমির হারামজাদা নামে জামাতের এক এমপি আছে, তিনি বলেছেন যে তারেক রহমান তো ইন্টারমিডিয়েট পাস। তিনি ইশারা ইঙ্গিতে বলেছিলেন। তো ইন্টারমিডিয়েট পাস হলে আমরা, জ্ঞান তো আলাদা জিনিস, পড়ালেখার সাথে তো জ্ঞানের সম্পর্ক আছে, কিন্তু পড়ালেখা ছাড়া মানুষ জ্ঞানী হইতে পারে। কিন্তু তারেক রহমান প্রমাণ করে দিলেন পড়ালেখা না থাকলে জ্ঞানী হওয়া যায় না। এখন ৭৬ সালের হিসাব কেমনে ৭৮ ৭৯ মিলাইলেন তিনি আমরা জানি না। তিনি আরো বলেছেন যে যতটুকু বাংলাদেশের ১৭ বছরে নাকি ২২ নাকি $৩৩ বিলিয়ন খরচ করে ফেলে, $23 খরচ করে ফেলেছে, চুরি করে নিয়ে গেছে, অথচ দেশের বাজেট এর চেয়ে কম ছিল। তাহলে সবই যদি শেখ হাসিনা চুরি করে নিয়ে যায়, তাহলে দেশের এই পদ্মা ব্রিজ কই থেকে হইলো, মেট্রো রেল কই থেকে হইলো, রাস্তাঘাট কই থেকে হলো? অবশ্য তাদের ভাষায় তো আওয়ামী লীগ কোনো কিছুই করে নাই। আসলে তারেক রহমানকে আসলে নোবেল প্রাইজ দেওয়া উচিত, কারণ ইদানিং তিনি যে সমস্ত কথাবার্তা বলতেছেন, ডক্টর ইউনূসের মতো তিনি একটা নোবেল প্রাইজ পেয়ে যেতে পারেন, অস্বাভাবিক কিছু না তো। তার চামচারা তিনি তো তেমন, তার সারিন্দারা ওই রকম, তাকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা করার আহ্বান জানিয়েছে, সম্ভবত সেই শিশু মুক্তিযোদ্ধা ঘোষণাও করা হতে পারে। তো আমি তো তাকে আগেই বলেছি যে তিনি, আপনি দেখবেন তিনি চুপচাপ থাকেন, কথা বলেন না। কথা বলেন না, না বলাটাই ভালো। কারণ কথা বলতে গেলেই তো কার কতটুকু জ্ঞান আছে কথা বললেই তো ধরা পড়ে। যতক্ষণ চুপ থাকবে ততক্ষণ যেমন তেমন, যখনই কথা বলা শুরু করবে, লেখা শুরু করবে, তখনই জ্ঞানের মহিমা তো ধরা পড়ে যায়, প্রকাশ্যে চলে আসে। তো তারেক রহমান সম্ভবত এই জন্য নীরব থেকে তার স্বরাষ্ট্রমন্ত্রীদের কথা বলান, বা তার ডাইনে বায়ে তাদের দিয়ে কথা বলান, আহ সেই কৌশলটা তিনি নিলে বোধহয় ভালো করতেন। তিনি কোথায় কি বলে ফেলেন, কুমিল্লা গিয়ে নাকি আবার বলেছিলেন আর একটা ইপিজেড খুলবেন, যেখানে একটা ইপিজেড আছেই। তো এই ধরনের কথাবার্তা তিনি বলাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে যে যার দেশ সম্পর্কে, দেশের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকে না, তিনি এই ধরনের কথা বলেই ফেলবেন। তবে আমাদের দুঃখ লাগে যে একজন প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী পদ অলংকৃত করার পরে, সেটা যেভাবে আসুক, বিতর্কিত নির্বাচন হোক আর যে কোনো ভাবে আসুক, সে আসছে, আসার পরে যদি বাংলাদেশকে বা তার পদকে এইভাবে ছোট করেন, আমাদের কিছু করার থাকে না। আমরা এর আগেও দেখেছি হালে খবিশ একটা নারী বিদ্বেষী জঘন্যতম, তাকে চেয়ারে বসে, এখন বুঝতে পারলাম তাকে কেন চেয়ার থেকে উঠে দাঁড়ায় নাই, কারণ তিনি বুঝতে পারছিলেন যে এই দেশের প্রধানমন্ত্রীর মাথায় গেলু নাই, তাই তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন। আমরা দেখলাম যে তার মাথায় হাত বুলানোর পরেই বাংলাদেশের লামা আজাবিদের আজকারা বেড়ে গেল, আহলে খবিশদের আজকারা বেড়ে গেল। যাই হোক, সেটা অন্য বিষয়। তারেক রহমান যে সমস্ত কথা বলতেছেন, এরপরে না জানি কি বলে বসবেন, আল্লাহ জানে, ভগবান জানে, খোদা জানে, ঠিক আছে, গডে জানে। এরপরে তিনি আরো কি কি বলবেন, এটা কিন্তু শেষ না। আপনারা মনে করেন না যে ওই যে কি যেন একটা ভট্ট আছে আমাদের অর্থনীতিবিদ, তার এক ভুয়া বয়ান তিনি কাট করে বলে ফেলেছেন যে ২২৩ নাকি $৩০ বিলিয়ন শেখ হাসিনা নিয়ে চলে গেছে। ওই রকম এই বক্তব্যটাও, তাকে এরা কারা যে আর উপদেষ্টা, আর উপদেষ্টাদের কথা কি বলবো, উপদেষ্টারও তো ওই রকমই, বড় মেয়ে ছোট মেয়েরা তো সুবহানাল্লাহ। তারাও দেখবেন, আপনি আজকে দেখেন জাহিদ পাড়া আছে না একটা, তার উপদেষ্টা নাকি উপদেষ্টা, সে বলেছে আওয়ামী লীগের আমলে কোনো উন্নয়ন হয় নাই। জাহিদ পাড়াও ওই মৌলবীদের মতো, কওমি মাদ্রাসার মতো কথা বলা শুরু করে দিয়েছে। আমি তাদের অনুসরণ করতেছি, প্র্যাকটিস করতেছি, যে কারণ এই দেশে ক্ষমতায় যেতে হলে আপনাকে মিথ্যা কথা বলতে হবে, দলের চামচামি করতে হবে, যা ইচ্ছা তাই বলতে হবে, পাগলামি করতে হবে, এগুলো তাদের কাছে শিখতেছি, যাতে ভবিষ্যতে কাজে খাটতে পারে। যাই হোক, তারেক রহমানের যারা উপদেষ্টা, তাদেরকে বলবো আপনারাও একটু থামেন, আর তারেক রহমানকেও থামান। এইভাবে একটা পদে থেকে এই সমস্ত ইতিহাস বিকৃতি তো আপনারা করেন, আমরা জানি। এখন আপনারা মৌলানা ভাসানীর ইতিহাস নিয়ে আপনারা বিকৃতি শুরু করে দিয়েছেন। বঙ্গবন্ধুর ইতিহাসকে তো আপনার উল্টাপাল্টা বলতেই হবে, কারণ তা না বললে তো আপনাদের অস্তিত্ব থাকে না। কিন্তু এই যে কোথায় ৭৬ আর কোথায় হলো ৭৭, এটা কেমনে আপনারা হিসাব মিলাইলেন? মানে যখন তার জন্মই নেয় নাই, যখন তার সৃষ্টি হয় নাই, তার সাথে কিভাবে কি হয়ে গেল? তো এগুলো বলে আসলে আপনি যেটা বলেছেন যে তারেক রহমানকে একটা আলাদা, যেহেতু তিনি কম পড়ালেখা করছেন, তাতে কি তাকে একটা পুরস্কার দেওয়া যায়। মালালাকে কি নাবালক অবস্থায় পুরস্কার দেয় নাই? ওই যে পাকিস্তানের যে মালালা, যার উপর তালেবানরা হামলা করেছিল, তাকে কি পুরস্কার দেয় নাই?
ওই রকম তারেক রহমানকে একটা পুরস্কার দিয়ে দিতে পারেন। তিনি তো আবার 60+ বয়সের তরুণ ভাইয়া, জাতীয় ভাইয়া। তাকে একটা নোবেল প্রাইজ দেওয়া দরকার। সেই নোবেল প্রাইজে খোদিত থাকা উচিত এই ধরনের বক্তব্যগুলো, যে দেশের ৩০০ কি আ যত টাকা দেশের বাজেট ছিল ১৭ বছরের সবই নাকি পাচার হয়ে গেছে। তারপরে এটাও লিখবেন যে, যে দলের জন্ম আ পরে আর যে ব্যক্তি মরে গেছে আগে, তার সাথে তার বাপের কথা হয়ে গেছে, ইত্যাদি, ইত্যাদি। তো এগুলো বলতেই পারেন আপনারা, কোনো সমস্যা নাই। ওই যে আমাদের জামাল ভাইয়ের একটা গল্প আছে আরকি। আমরা কই গপ্প। কয়, "চাচা মিছা কথা কবা, গপ্প করবা চাচা মিছা কথা কও কে? মিছা কথা না কইলে গপ্প হইলো?" তো ওই যে নারী মুক্তিযোদ্ধা যারা ওইখানে প্রশিক্ষণ দিয়েছেন, যারা ৭১ যাদের ছবি প্রকাশিত হয়েছে দেশে বিদেশি টিভিতে, পত্রিকায়, তাদের কোনো কথা নাই। আমরা মতিয়া চৌধুরীর প্যারেড দেখি, আমরা সাজেদা চৌধুরীকে দেখি, এদের কাউকে আমরা দেখি না। এখন ওই যে বললাম যে গল্পটা, যে চাচা গল্প করবা, গপ্প করবা, মিছা কথা কও কে? কয় মিছা কথা না কইলে গপ্প হইলো। যে বাংলাদেশের যারা এখন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বানাইতে চান, যে তারা সেই মিথ্যা কথা বলতেছেন, মিছা কথা বইলেই তো গপ্প করতে হয়। এগুলো করতেছে। করতে দেন। কয়দিন পরে দেখেন ওই যে তারেক রহমানের বিলাই নাকি আছে একটা, জেবু নাকি বেবু, ওই জেবুরা আবার না মুক্তিযোদ্ধা ঘোষণা করে। তারপরে নাতিন নাতি কোটায় তো অবশ্যই জাইমা রহমানকে মুক্তিযোদ্ধা ঘোষণা করবে। কারণ তারেক কোকোকে যদি শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা করা হয়, তাহলে নাতি মুক্তিযোদ্ধা হিসেবে তো জাইমা রহমান আসতেই পারে। বরং এখন অপেক্ষা করেন ওই জেবু নামের বিড়াল, এবং কাজের মহিলা কোটায় আবার ওই ফাতেমা নাকি আছে একটা নাম, তার নামে আবার মুক্তিযোদ্ধা ঘোষণা না করা, যে ও মুক্তিযোদ্ধা ছিল। কারণ এদের পক্ষে সবই সম্ভব। রাজনীতি করলে যে কত মিথ্যা কথা বলতে হয়। মাঝে, মাঝে মাঝে ভাবি রাজনীতিতে যুক্ত হব। মাঝে ইচ্ছা হয়, অনেকেই বলেন রাজনীতিতে যুক্ত হব সরাসরি। কিন্তু আমার মনে হয় আমি পারব না। কারণ কি, এরকম ঠাডা পড়া মিথ্যা কথা আমি কিভাবে বলব? রাজনীতি করতে হলে যে এরকম তেল মারতে হবে। মন্ত্রী হইলেও যে এত তেল মারতে হয়, এইভাবে তেল কিভাবে মারব? যখন কাজ থাকবে না তখন তো আপনাকে খই ভাজতে হবে। যখন আপনি যখন আপনি কোনো কিছু করতে পারবেন না, তখন তো একটা কিছু করে মানুষকে তো বোঝাতে হবে। আর এই দেশের মানুষ তো ব্লাইন্ড। যখন যারা যে দলের সমর্থক, তারা তো তার দলের সমালোচনা করবে না। তারেক রহমান যদি এই দেশটাকে দুর্ভিক্ষের কবলিতে ফেলে দেন, তার কারণে যদি দুর্ভিক্ষ হয় এই দেশে, তখন তারা আবার অজুহাত খুলবে, বলবে ভারত দোষ। এখন তো আওয়ামী লীগ পর্যন্ত আছে, যে আওয়ামী লীগের জন্য দেশের অর্থনীতি খারাপ। আমি আওয়ামী লীগ ক্ষমতা থাকতেই পোস্ট দিয়েছিলাম, এবং এটা আমি কয়েক জায়গায় বলেছি, আবারও বলি, যে বাংলাদেশের যে দলই ক্ষমতায় থাকুক, যে কোনো দল, শুধু সমস্যা হলে বলবে এর জন্য ভারত দায়ী। বাংলাদেশের চালের দাম বাড়ছে, ভারত দায়ী। বাংলাদেশের তেলের দাম বাড়ছে, ভারত দায়ী। বাংলাদেশে বাংলাদেশে মৌলবীরা জুতা চুরি করে মসজিদে, ভারত দায়ী। বাংলাদেশের মাদ্রাসায় ছাত্র বলাৎকার করে, ভারত দায়ী। এটা বলবে। তারপরে যদি বলে যে বাংলাদেশে তেলের দাম বেড়েছে, ভারত দায়ী। নুনের দাম, ভারত দায়ী। টিকিটের দাম বাড়ছে, ভারত দায়ী। বাংলাদেশে দুর্ভিক্ষ হচ্ছে, ভারত দায়ী। দেখবেন বাংলাদেশের মার্কেট খেয়ে নিবে। কারণ এই দেশের মানুষ, অধিকাংশ মানুষ ভারত বিরোধী। এমনকি আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলে, যারা আওয়ামী লীগের সাথে জড়িত, যারা আওয়ামী লীগের রাজনীতি, তাদের মধ্যে অনেক ভারত বিরোধী আছে। বিরোধী না, ভারত বিরোধী মানেই তো হিন্দু বিরোধী। ভারত বিরোধী আর হিন্দু বিরোধিতা তো সম্পর্ক একে অপরের সাথে। আপনি ভারত বিরোধিতা করার কারণেও আপনাকে হিন্দু বিরোধিতা হইতে হবে। হিন্দু বিরোধিতা মানে ভারত। অনেক দেখবেন শিক্ষিত লোক, দেখবেন কথায় কথায় ব্রাহ্মণ্যবাদী বলে, হিন্দুত্ববাদ বলে, কিন্তু মুসলমানিত্ববাদ তো বলে না, তো কুরাইশবাদ তো বলে না। কোথাও তো তারা বলেন ইসলামিত্ববাদ বলে না। তো তুরস্কের বেলায় তো বলেন ইসলামিত্ববাদ, পাকিস্তানের বেলায় তো বলে না ইসলামিত্ববাদ, বা অন্য কোনো এই জামাতের বেলায় তো ইসলামিত্ববাদ বলে না। কিন্তু বিজেপির বেলায় হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদ। আরে ভাই, হিন্দুরা ব্রাহ্মণ্যবাদ হবে না কি হবে? হিন্দুরা হিন্দুত্ববাদী করবে না কি করবে? হিন্দুরা ব্রাহ্মণ্যবাদী হবে না কি হবে? তারা এই যে মৌদুদিবাদী হবে, তারা কি এই হেফাজতবাদী হবে? ওইটা আর বলে না। তাদের কাছে হিন্দুত্ববাদ খুব খারাপ, ব্রাহ্মণ্যবাদ। দেখবেন আওয়ামী লীগের মধ্যে এমন লোক আছে। কিন্তু বাংলাদেশের জামাত নিয়েও আমি বাংলাদেশের অন্তত আপনাকে ১০ জন দেখাইতে পারবো তারা উচ্চ শিক্ষিত। তাদের মধ্যে কেউ লেখক আছে, প্রফেসর আছে, অনেক বড় উচ্চ শিক্ষিত আছে। দেখবেন সারা জীবন যতবার ভারত বিরোধিতা করেছে, ভারত নিয়ে লিখেছে, বিজেপি নিয়ে লিখেছে, জামাত নিয়ে তার ১০ ভাগের ১ ভাগ পোস্ট নাই। আওয়ামী লীগের কথা বললাম, এটা বিএনপি না। এটা ফেসবুকে খুঁজলেই আপনি পাবেন। দূরে যাইতে হবে না, ফেসবুক খুললে হবে। বাংলাদেশে একজন ছিল গতবার আওয়ামী লীগের আমলে ২১ পদকপ্রাপ্ত। তিনি আমাকে হুমকি দিয়েছিলেন ধর্মনিরপেক্ষতাবাদ কথা নিয়ে উঠলে। তিনি ভারতের গালি দিয়েছিলেন, আমি তার সমালোচনা করেছিলাম। তিনি আমাকে গালি দিয়ে ২১ পদকপ্রাপ্ত। বলছে কই এখন সেই এটা কোথায়? আরেকজন আওয়ামী লীগের লোক ছিল, আপনার মানে উপকমিটিতে ছিল, কেন্দ্রীয়। আমার হুমকি দিছিল দেখে নিবে আমাকে। কই তারা তখন খুঁজে পাই না হারিকেন দিয়ে। তারা তো পোস্টও দেখে না ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে লিখতে। একটা বিরাট, সে আবার ব্যারিস্টার ছিল। তার নামের সাথে ব্যারিস্টার ছিল। আবার বুঝি না ব্যারিস্টার আবার এরকম মৌলবীদের মতো দাঁড়িয়ালা হয়ে গেল, এটা আমি বুঝি না। মানে আওয়ামী লীগ করে সে বলছে সরিয়ে আনছে, আমি তার সমালোচনা করেছি। ওরে বাবা রে বাবা! সে আমাকে খুঁজে কয় তুই বাংলাদেশে কই ছিলি বল।
এটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, এখন তারা আর খুঁজে পাওয়া যায়। যাই হোক, অন্য বিষয়। ভারত বিরোধী আর হিন্দু বিরোধী এটা একই সাথে আসে। আওয়ামী লীগেরও যদি আওয়ামী লীগের লোক যখন ভারত বিরোধিতা করে, এটা মুক্তিযুদ্ধের কারণে না। পাকিস্তান মুক্তিযুদ্ধে ভারত সহায় সেজন্য না, সেজন্য হিন্দু বিরোধিতার কারণে। এটা আছে, এটা আর অন্যান্যরা তো থাকবেই। অন্যান্য রাজনীতি তো এটা আসলে আমাদের দেশে এখন যা চলতেছে, যেটা আমরা মূল প্রসঙ্গেই যাই, যেটা আপনি বলেছেন, তারেক রহমানকে নিয়ে যা চলতেছে, তারেক রহমান যা বলতেছে, তিনি দেশের রাজনীতি বুঝেন না। তিনি 17 বছর তিনি ইংল্যান্ডে ছিলেন, অনেকেই ভেবেছিল, আমিও ভেবেছিলাম যে তার অনেক পরিবর্তন হবে, মৌলিক কোনো কিন্তু মৌলিক পরিবর্তন তো হয়নি, উল্টা হয়ে গেছে। অর্থাৎ ঢেকি 17 বছর স্বর্গে থাকলেও তিনি বাড়াই বানবে, ধানই বানবে। ঢেকির আর কোনো কাজ নাই। তারেক রহমানও তাই, শুধু তারেক রহমান না, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ইউরোপে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায়, বিভিন্ন দেশে থেকে আসছে, এমনকি ব্রাজিলেও থেকে আসছে। সেই সমস্ত সিঙ্গাপুর তো বহু বন্ধু আছে আমার। এরা 20 বছর 25 বছর আসা যাওয়ার মধ্যে ছিল, বা কেউ টানা 10 বছর 20 বছর ছিল, এমনকি কেউ মদের বারে চাকরি করেছে, ঠিক আছে, বারে চাকরি করেছে। তারাও বাংলাদেশে এসে দেখে এত সুন্দর করে কথা বলে, মনে হয় যে সবগুলো মনে হয় যে মক্কার ইমামের সাথে ছিল এতদিন। তারা কোনো পরিবর্তন হয়নি মানসিক ভাবে, এমনকি শিক্ষিতরাও না। আপনি দেখবেন কোনো পরিবর্তন নাই। কারণ কি? কারণ হচ্ছে ওই যে ঢেকি স্বর্গে গেলেও বাড়া বানে, মগজ এদের কোনোদিনই হবে, ঠিক হবে না। আরবের দর্শনটা যখন মগজে ঢুকে, লামাজাবি দর্শনটা যখন ঢুকে, তখন তাদের মগজ ধ্বংস হয়ে যায়। তাদের মগজ আর জাতি, তাদের সম্প্রদায়, তাদের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য এগুলোর মাথায় ঢুকে না। এটাই স্বাভাবিক আমার মনে হয়। আর হিন্দুত্ববাদের বিরোধী, হিন্দুর বিরোধিতা তো করতেই হবে। কারণ বাংলাদেশে তো অনেক মানুষ আছে তাদের ভারত এবং হিন্দু বিরোধিতা করা ইমানের অঙ্গ মনে করে। আপনি তো তাদের ফিরাইতে পারবেন না। যে কোথাকার কোন, এই দেখেন আপনি ইরান, ওই সেই তেহরানের কষায়ের জন্য বাংলাদেশের মানুষের অনেক আওয়ামী লীগেরও দেখেছি তাদের ছাতি এইভাবে হাই হোসেন হাই হোসেন করে, কিন্তু বাংলাদেশ শেখ হাসিনা নিয়েও তারা এত হাই হোসেন হাই হোসেন করে নাই। বঙ্গবন্ধুকে নিয়েও এত হাই হোসেন করে নাই। মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে, এত হাই হোসেন করে নাই। কিন্তু ইরানের তেহরানের খোমেনির ওই কষায়ের জন্য তারা হাই হোসেন করে। এমনকি নির্বোধেরা কখনো কখনো শেখ হাসিনার সাথে কম্পেয়ার করে এই এই তেহরানের কষায়ের সাথে। শেখ হাসিনা কি পারবে 80,000 লোক মারতে? শেখ হাসিনা কি পারবে কোনো মানুষ বোরকা না পড়লে, মাথা না ডাকলে তাকে পিটিয়ে মারাইতে, তাকে তার দলের লোক দিয়ে? পারবে? ছাত্রলীগ কি পারবে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ গায়েব করে দিতে? যুবলীগ পারবে? কোনোদিনই পারবে? তার সাথে কিভাবে তুলনা করে? এটাও আপনি আওয়ামী লীগের লোকদের বুঝাইতে পারবেন না। এরা কমিউনিস্ট, এরা খোমেনি লীগ হয়ে গেছে। এই কথা বলছি বলে আমার 5-7 হাজার ফলোয়ার আনফলো করে দিয়েছে আমারে। এই হলো আমাদের দেশের অবস্থা। আর বিএনপি আর জামাতের কথা কি বলবেন আপনি? আর তারেক রহমানের কথা যেটা বললেন, সেও পরিবর্তন হবে না। ঢেকি স্বর্গে গেলেও বাড়াবানে ওই যে বললাম পরিবর্তন হবে না। দেশে সারের সমস্যা, তেলের সংকট, বিদ্যুতের সংকট, অর্থনৈতিক সংকট আসতেছে সামনে, ভবিষ্যতে এই দেশ কোন দিকে যাচ্ছে, এগুলো তারেক রহমানের চিন্তা। তারেক রহমানের চিন্তা হলো তার বিলাই ঠিক আছে কিনা, সে নাটক দেখতে পারলো কিনা, তিনি সিনেমা দেখতে পারলো কিনা। কিন্তু সিনেমার প্রসার করতেছে না বাংলাদেশে। কিন্তু আমরা জানি যে কোনো প্রধানমন্ত্রী বা বড় স্পিকার বা প্রেসিডেন্ট যখন কোনো কিছুতে পৃষ্ঠপোষকতা করে, সেটা সারা দেশে চলে যায়। একটা সিনেমা হল উদ্বোধন হয়েছে নতুন, হয় নাই? এই যে নাটক নিয়ে এত কথা বলে, নাটক নিয়ে এত কথা বলার পরে মৌলবীরা গানই গাইতে দেয় না এই বাংলাদেশে। এই বাংলাদেশে নাটকই করতে দেয় না। তারেক রহমান ছেড়ে নিয়ে কথা বলতে দেয়, এগুলো হলো ভরং, এগুলো মানুষকে দেখানো। এগুলো দেখানো যেমন যেমন ওই যে জামাতের আমির এতদিন কি বলেছে, তাদের কথার কাজের মিল পাইছেন, পান নাই? তারেক রহমানটা পান নাই। তার কথা যেটা তারা করবে ঠিক তার বিপরীতটা ঘটবে, ঠিক তার বিপরীতটা ঘটবে এবং ঘটতেছে। বাংলাদেশের নাটক এবং সিনেমার কি পৃষ্ঠপোষকতা দিয়েছে তারেক রহমান? গোপন ফোন কল রেকর্ড নিয়েই আজকের এপিসোড। কি ছিল সেই ফোন কল রেকর্ডে জানিয়ে এত আতঙ্ক? ঘটনাটা শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির সময়ের। কেন হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো দেশের সবচেয়ে সংবেদনশীল গোয়েন্দা ইউনিটের প্রধানকে? সবচেয়ে বড় প্রশ্ন, নিজেদের বাঁচাতেই কি ফাঁদে ফেলা হলো এনটিএমসি প্রধান মেজর জেনারেল জিয়াউল হাসানকে? আজ তুলে ধরব নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের দাবি অনুযায়ী সেই রহস্যের ভেতরের গল্প। সম্মানিত দর্শক, 2024 সালের 6 আগস্ট অর্থাৎ এর আগের দিন 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, দিল্লি চলে গেছেন। এবং সেই হিসাবে 6 আগস্ট দেশে তখন কোনো সরকার নেই, অর্থাৎ কার্যত ক্ষমতার শূন্যতা তখন। এই সময়ই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডেকে পাঠিয়েছেন এনটিএমসি প্রধান মেজর জেনারেল জিয়াউল হাসানকে, যিনি বর্তমানে আটক এবং অবসরপ্রাপ্ত। এবং খুব শান্ত কণ্ঠে, শান্তভাবে সেনাপ্রধান তাকে জানিয়ে দেন তাকে, মানে জিয়াউল হাসানকে অবসর দেওয়া হচ্ছে। তিনি হতচকিত হয়ে গেলেও এর আসলে কোনো সান্ত্বনামূলক কোনো জবাব আসলে ছিল না। প্রশ্ন হলো,
এত গুরুত্বপূর্ণ একটি পদ থেকে হঠাৎ জিয়াউল হাসানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা ওই সময়ে মানে তখন কে নিল, যখন দেশে কার্যত সরকার নেই? ঊর্ধ্বতন কে এই ফাইলটা ক্লিয়ার করলো? এই প্রশ্নটা কিন্তু থাকে। এনটিএমসি মানে হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যেখানে থাকে দেশের সবচেয়ে গোপন ফোন রেকর্ড, গুরুত্বপূর্ণ নজরদারি তথ্য এবং সংবেদনশীল যোগাযোগের ডাটাবেস। নর্থ ইস্ট নিউজের দাবি, কতিপয় সিনিয়র সেনা কর্মকর্তার মধ্যে একটা ভয় কাজ করছিল। তো ভয়টা কি বা ভয়টা কেন? ভয়টা এই জন্যে যে তাদের নিজেদের মধ্যেকার ফোনালাপ, কারো কারো, সকলের নিশ্চয়ই নয়, নিজেদের মধ্যেকার যোগাযোগ, মানে তাহলে নিশ্চয়ই ওই ফোনালাপ, ওই যোগাযোগ আপত্তিকর, বিপজ্জনক, পরিকল্পনা করে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক হতে পারে। তা না হলে কেন ভয় পাবেন তারা? এখানেই আসলে প্রশ্নটা ওঠে যে আচ্ছা, এমন কিছু কি রেকর্ড হয়েছিল যেটা শেখ হাসিনাকে, মানে তৎকালীন প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানোর পেছনে সক্রিয় কাজ করছিল, সক্রিয়ভাবে, অথবা বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছিল? এবং যদি সেই রেকর্ড বাইরে আসে, তাহলে কি তারা নিজেরাই, মানে যারা এই কথাগুলো বলেছেন নিজেদের ভিতরে, তারা আইনের মুখোমুখি হতে বাধ্য হবেন, ফৌজদারি মামলায় জড়িয়ে যেতে পারেন, এরকম আতঙ্ক? তা না হলে কেন? এই প্রশ্নটি নিশ্চয়ই আপনাদের মনেও যাচ্ছে। অনুসন্ধানী প্রতিবেদনের ভাষ্য হচ্ছে যে আসলে এখান থেকেই বা এই প্রশ্ন থেকেই সন্দেহের সূচনা বা শুরু। এনটিএমসি প্রধান জিয়াউল হাসানই কি তাহলে হয়ে উঠেছিলেন ওই কতিপয় সেনা কর্মকর্তার জন্য সবচেয়ে বড় ঝুঁকি, বড় হুমকি? কারণ তার কাছে সবকিছু, তিনি যদি এগুলো ফাঁস করে দেন তাহলে তাদের জন্য বিপদ আসতে পারে, এরকম একটি বিষয়। অতএব 6 আগস্ট, শুরুতেই বললাম, সেনাপ্রধান তাকে ডেকে অব্যাহতির বা অবসরের বার্তা দিলেন। তার মানে 6 আগস্ট মিলে গেল জোরপূর্বক অবসর, বাধ্যতামূলক অবসর বলতে পারেন। এবং ঠিক তার পরের রাত, মানে পরদিন রাতে, মানে 7 আগস্ট, ডিজিএফআই এর একটি দল, মানে ডিজিএফআই এর সিটি ইন্টেলিজেন্স ব্যুরোর কাউন্টার টেরোরিজম ইউনিটের ব্রিগেডিয়ার তানভীর আহমেদ সিদ্দিকের নেতৃত্বে, যিনি বর্তমানে সামরিক হেফাজতে রয়েছেন, মেজর জেনারেল হাসানকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়, মানে জিয়াউল হাসানকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? তাকে নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায়, যেখানে ডিজিএফআই এর মেস রয়েছে, সেই মেসের একটি কক্ষে, সম্ভবত 604 নম্বর কক্ষে তাকে নিয়ে যাওয়া হয়। এখন দেখা যাক সেখানে কি হয়েছে। সেখানে একাধিক স্তরের এনটিএমসি পাসওয়ার্ড চাওয়া হয়েছে তার কাছে, মানে এই নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি। তার কাছ থেকে সংবেদনশীল ডাটায় অ্যাক্সেস পাওয়ারও চেষ্টা করা হয়েছে, কিন্তু নর্থ ইস্ট বলছে তাদের এই চেষ্টা সফল হয়নি। মানে ডিজিএফআই এর যে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্সের যে টিমটা নিয়ে গেছে তাকে, তাদের চেষ্টা সফল হয়নি। মানে তারা এই যে পাসওয়ার্ড চাচ্ছিল, অ্যাক্সেস চাচ্ছিল, সেটি তারা করতে পারেনি। কারণ কি? কারণ হচ্ছে না দেবার বিষয়ে অনড় ছিলেন এনটিএমসি প্রধান, মানে তৎকালীন জিয়াউল হাসান। অন্যদিকে একদিন বা দুদিন পরেই মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল হাসান দেশ ছাড়ছিলেন, দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে আটক হয়েছেন। এটিও নাটক বলে দাবি করছে নর্থ ইস্ট নিউজ। এর 1 সপ্তাহ পর 15 আগস্ট সন্ধ্যায় জিয়াউল হাসানকে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা, মানে ডিবি, যেটা ডিটেকটিভ ব্রাঞ্চ, তার কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে গুম ও হত্যার একাধিক অভিযোগ আনা হয়। নর্থ ইস্ট নিউজ লিখছে 2009 থেকে 2014 সালের মধ্যে মেজর জেনারেল হাসান
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে, মানে যেটাকে র্যাব আমরা বলি, এর অপারেশনসের উপপরিচালক ছিলেন তিনি। গোয়েন্দা পরিচালক হিসেবে একসময় দায়িত্ব পালন করেছেন এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এই লম্বা সময় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বাংলাদেশে বিদেশি বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত যেসব ব্যক্তি, সংগঠন, সংস্থা এবং বিশেষ করে উলফার কার্যকলাপ, এগুলো নির্মূলে তিনি ভূমিকা রেখেছিলেন, চেষ্টা করেছিলেন, নেতৃত্ব দিয়েছেন জিয়াউল হাসান। এবং বলা হচ্ছে যে বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, মানে এর আগেও আমরা একটা কন্টেন্টে জেনেছি যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে তার যোগসূত্র রয়েছে, এরকম অভিযোগ আছে। জিয়াউল হাসান এইরকম একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে হাসিনুর রহমানের যে যোগসূত্র রয়েছে এ সংক্রান্ত তদন্ত তিনি করেছিলেন, তদন্তে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এর মধ্যে বেশ কয়েকটি বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, পাকিস্তানের আইএসআই এবং মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলত বলে জানাচ্ছে নর্থ ইস্ট নিউজ। আসলে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কিছু কর্মকর্তার চক্ষুশূল হয়ে ওঠেন জিয়াউল হাসান। গত বছরের 22 সেপ্টেম্বর জিয়াউল হাসানকে নেওয়া হয় ঢাকার ধানমন্ডি এলাকার একটি সেফ হাউসে। সেখানে আইসিটির তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে একটি দল পুলিশ তদন্তকারীদের উপস্থিতিতেই তাকে, মানে জিয়াউল হাসানকে, শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষী হবার জন্য চাপ দেওয়া হয় বা চাপ দেয়। রাষ্ট্রের সংবেদনশীল তথ্য আদায়ে বলপূর্বক চেষ্টা করা হয়। আপনারা বুঝতে পারছেন বলপূর্বক চেষ্টা করা মানে কি। তাকে বলা হয় রাষ্ট্রের পক্ষে সাক্ষী হয়ে যান শেখ হাসিনা এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর বিরুদ্ধে আপনি সাক্ষ্য দিন। এজন্য তাকে প্রলোভন দেওয়া হয়। কি প্রলোভন? বিদেশে নিরাপদে স্থানান্তরের ব্যবস্থা, মানে পুরোপুরি সেফ লাইফ, সেফ এক্সিট, কোনো ঝুট ঝামেলা নেই। আর যদি না মানলে পরিবারকে হুমকি দেওয়া হয়। তার স্ত্রীকে দুর্নীতি মামলায় জড়ানোর, গ্রেফতারের হুমকি দেওয়া হয়। ছেলেদের চাকরিচ্যুতি এবং গ্রেফতারের হুমকি দেওয়া হয়। বলা হয় রাজি না হলে তার সন্তানরা অনাথ হয়ে যাবে বা যেতে পারে। নর্থ ইস্টের দাবি মেজর জেনারেল হাসান আটক এবং অবসরপ্রাপ্ত বা বরখাস্ত যাই বলি না কেন, মেজর জেনারেল হাসান এই প্রস্তাবটাও প্রত্যাখ্যান করেছেন। অনেক চেষ্টা করে তাকে রাজি করাতে না পেরে শেখ হাসিনার সাথে একটি অসম্পূর্ণ ফোনালাপের নির্বাচিত অংশ, মানে তার সম্পাদনা করে রেকর্ড করে তাকে প্রধান অভিযুক্ত করা হয়। এরকম দুই একটি ক্লিপ কিন্তু আমরা অনেকেই শুনেছি সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন করতে পারেন কেন জিয়াউল হাসানকেই টার্গেট করা হলো? ওই যে আগে বললাম, কারণ তার হাতেই ছিল দেশের সবচেয়ে স্পর্শকাতর কল রেকর্ডগুলো, যোগাযোগের যে ডাটাবেসগুলো নিয়ে সমস্যা হতে পারে, যারা নিজেদেরকে ক্ষমতাচ্যুতির পেছনে সক্রিয় রেখেছিলেন বলে ধারণা করা হয় বা অভিযোগ করা হয় তাদের। আর যদি সত্যিই সেখানে আপনার থেকে থাকে কোনো গোপন পরিকল্পনার ইঙ্গিত বা ষড়যন্ত্রের ইঙ্গিত, কোনো অভ্যন্তরীণ আপত্তিকর সমন্বয়ের প্রমাণ, মানে এই কল রেকর্ডগুলোর মধ্যে, আর তাতে যদি জড়িয়ে যান কর্মকর্তাদের, মানে সেনা কর্মকর্তাদের কেউ, এই জন্যই কি আসলে সেই তথ্য হয়ে উঠেছিল তাদের জন্য সবচেয়ে বড় হুমকি এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিলেন জিয়াউল হাসান নিজে? বলা হচ্ছে পেশাগত দায়িত্ব পালনকালে তিনি, মানে জিয়াউল হাসান, যাদের একাধিক অনিয়ম উন্মোচন করেছেন, তদন্তে সাক্ষী দিয়েছেন, যাদের বিরুদ্ধে সক্রিয় ছিলেন, যাদের অনিয়ম দুর্নীতি উদ্ঘাটন করবার জন্য, তারাই এখন নিজেদের বাঁচাতে প্রতিশোধের তাড়নায় জিয়াউল হাসানের ফাঁসি নিশ্চিত করার জন্য গোপন তৎপরতা অব্যাহত রেখেছেন। মানে যেভাবেই হোক জিয়াউল হাসানকে দৃশ্যপট থেকে সরিয়ে দিতে হবে, এটি বোঝা যাচ্ছে। নর্থ ইস্টের দাবি অনুযায়ী সেই গোপন কল রেকর্ডই হলো আসলে পুরো ঘটনার চাবিকাঠি। তার মানে কতিপয় সেনা কর্মকর্তার নিজেদের বাঁচানোর চেষ্টার অংশ হিসেবেই কি একজন
গোয়েন্দা প্রধানকে সরিয়ে দেওয়া হলো বা চিরতরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নাকি এর পেছনেও আছে আরো বড় কোনো অদৃশ্য খেলা? সত্যটা আসলে কি তা হয়তো এখনো অজানা। অজানা মানে আমরা জানি না, সাধারণ মানুষও জানেন না, কিন্তু এই ঘটনায় যারা জড়িত, এই ঘটনার যারা কুশীলব, তারা তো নিশ্চয়ই জানেন। এখন প্রশ্ন হচ্ছে যে কি করা হয়েছে সেই সংবেদনশীল কল রেকর্ড এবং ডাটা ইত্যাদি দিয়ে। কারণ জিয়াউল হাসান তো দৃশ্যপট থেকে সরে গেছেন, তিনি তো এখন কাস্টডিতে আছেন। এই জন্যই সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত কি যদি হয়, তদন্ত করা হয়, প্রকৃত ঘটনা উদ্ঘাটন কি সম্ভব হবে? মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের ভাগ্যে আসলে কি অপেক্ষা করছে? প্রশ্নটা এমনও হচ্ছে যে তিনি কি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবেন? এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে আসছে, কিন্তু উত্তর মিলছে না। সহসা উত্তর মিলবে কিনা সেটাও বলা যাচ্ছে না। তবে আমরা উত্তর আশা করি কার কাছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে। একই সঙ্গে বলতে চাই, আলোচ্য প্রতিবেদনের কোনো তথ্য নিয়ে দ্বিমত থাকলে গ্রহণযোগ্য সন্তোষজনক তথ্য প্রমাণ দিয়ে দেশের মানুষের বিভ্রান্তি যেন দূর করা হয়। 30 জুলাই থেকে আমি বলে আসছিলাম যে এই যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, এটার পিছনে কেউ না কেউ ইন্ধন যোগাচ্ছে, এবং সরকার কেন, তখনকার সরকার শেখ হাসিনা সরকার কেন কারফিউ জারি করতেছে না, করে সবাইকে বাসায় পাঠিয়ে দিচ্ছে না কেন? 4 আগস্ট আমি লিখলাম যে আমার মনে হচ্ছে, এটা আমি লিখেছি, আমার মনে হচ্ছে, আমি কাউকে কোট করি, আমার মনে হচ্ছে এর পিছনে বেশ কিছু অবসরপ্রাপ্ত আর্মিরাও ইনভলভ আছে। তো আমাকে আমার ওই পোস্টটা সরাতে হয়েছিল, কারণ কে কমপ্লেন করেছিল জানি না, ফেসবুক থেকে আমাকে ওয়ার্নিং দেওয়া হলো যে তুমি একটা পোস্ট দিয়েছো, যে পোস্টটা আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে, কিন্তু কি কারণ সেটা বলেনি, তো আমি সরিয়ে নিয়েছিলাম তখন। কিন্তু 5ই আগস্ট যখন দেখলাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে চলে গেলেন এবং পরবর্তীতে প্লেনে করে চলে গেলেন, তখনই আমি স্ট্যাটাসটা দিলাম, এটা আর্মি কু, এটা কোনো বিপ্লব, কোনো কিছু না, এটা গণ আন্দোলনও না, এটা সম্পূর্ণ একটি আর্মি কু। এটা ওই স্ট্যাটাস এখনো আছে। এবং আমি পরবর্তীতে যখন ইউটিউবে আসতে শুরু করলাম, বিভিন্ন সাংবাদিকদের, আপনাদের মতন সাংবাদিকরা যখন আমাকে ইনভাইট করলো কথা বলতে, ফজলুল বাড়ির থেকে আরম্ভ করে বিপুল, লোচন, অনেকেই, মহিলাদের মধ্যে রোকেয়া প্রাচী, তখন আমি একটা স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম যে এইটা কোনো ধরনের ছাত্ররা এটা করতে পারে না। বিদেশিরা করেছে ঠিক আছে, বিদেশিদের ইন্ধন আছে, কিন্তু এটা আমাদের দেশের আর্মি, এই আর্মিটার মধ্যে পাকিস্তানি মনোভাবপন্ন সম্পূর্ণ আর্মিদের ভাব ছিল। এটা হয়েছে 75 সালের প্রথমে শুরু হলো, জিয়াউর রহমানের ইন্ধনে করলো, ডালিম, মেজর রশিদ, নূর, এরা করলো, করার পরবর্তীতে আসলো আবার জিয়া জিয়া আসে, তারপরে এরশাদ করলো। সুতরাং যে আর্মির যে ধারাবাহিকতা, তার পরবর্তীতে মঈনুদ্দিন করলো। তো এই যে আর্মির ধারাবাহিকতা যদি আমরা ফলো করি, তাহলে দেখবো এই প্যাটার্নটা ঠিক পাকিস্তানি স্টাইলে। ভারতে কিন্তু এটা নাই। ভারতে সে 47 থেকে পরেই একটা গণতান্ত্রিক মোর্চা গড়ে উঠেছিল। এই গণতান্ত্রিক মোর্চাটাকে ধরে রাখার জন্যই বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন যে কিভাবে ওই যে বাকশাল তৈরি করেছিলেন। বাকশালটা ছিল টেম্পোরারি ফেনোমেনা। বাকশালকে অনেকে ভুল বুঝে। বাকশালের পরে বেশ কিছু ছেলেপেলে ক্যানাডাতে পিএইচডি করেছে। আমি একটা সৌভাগ্যক্রমে একটা থিসিসের কিছু অংশ আমি দেখে দিয়েছিলাম একটা স্টুডেন্টের, সে ম্যানিটোবা ইউনিভার্সিটি থেকে করতেছিল। তো এখন তারা যে থিসিস করে বাইর করেছে যে বাকশালটা ছিল একটা টেম্পোরারি ফেনোমেনা, এটাকে ওই মুহূর্তে দেশের জন্য দরকার ছিল। কিন্তু আমাদের সোকল কুশীলরা বা সুশীল যাদেরকে বলা হয়, আমি কুশীল বলি তাদেরকে, সবসময় কুশীলতা বুদ্ধি দিয়ে তারা চলে, কুশীল করে। এই কুশীলরা দেখলো যে এটা তো এক পার্টি হয়ে যাচ্ছে, রাশিয়ান স্টাইলে আসছে। কিন্তু বঙ্গবন্ধু নিজেও চায়নি, কারণ আমরা যুদ্ধ করেছিলাম 71 সালে, বঙ্গবন্ধু ছিল আদর্শ ছিল গণতন্ত্র, সাম্যবাদ, অর্থনৈতিক মুক্তি, এগুলোই আসল উদ্দেশ্য ছিল, যার জন্য আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।
সেই 48 সালে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আসলে, কিন্তু কথা বলতে গেলে মুক্তিযুদ্ধের রূপটাকে ধারণ করে 71 সালে এই 7ই মার্চে সেটা সম্পূর্ণভাবে প্রকাশ হয়ে যে এইবার যুদ্ধে যেতে হবে। তখনই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে, ডিফ্যাক্টো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে। আমি সবসময় এটা বলে এসেছি, এখনো বলি আমি এটা। আর্মি এই যে পেপার ট্রেল যেটা দেখা যাচ্ছে, এটা পরিষ্কারভাবে এটা আর্মি ট্রেল কু করেছে। আগে আর্মি নিজে পাওয়ার নিত, জিয়াউর রহমান যেরকম নিয়েছে, এরশাদ যেরকম নিয়েছিল, বা পাকিস্তানে যেরকম আর্মিরা নিয়ে নিত। এখন নতুন ধারা শুরু হয়েছে পৃথিবীময়। এটা হচ্ছে আমেরিকান থিওরির একটা ডিপেন্ডেন্সি থিওরি, যে তোমরা সিভিলিয়ানকে সামনে রেখে তোমরা পিছনে থাকো। আর্মি ব্যাকড গভর্নমেন্ট শুরু হলো। সেটা প্রথম বাংলাদেশে যে আনলো সেটা হচ্ছে জেনারেল মঈনুদ্দিন সেটা আনলো। আনার পরবর্তীতে আনলো ইয়েকে, ফখরুদ্দিনকে আনলো, বা ইউনুসকে আনার কথা ছিল। ইউনুস তো রিফিউজ করলো, কারণ ইউনুস শর্ট টার্মের জন্য আসতে চায়নি, সে চেয়েছিল লং টার্মের জন্য। তাতে 50 বছরের বুদ্ধি তার, সে তো বোঝা গেল পরবর্তীতে। এখন যে 5ই আগস্টে বেসিক্যালি যা হয়েছে বাংলাদেশে, কোনো ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন একটা দাবি নিয়ে হয়েছে, কিন্তু ওইটাকে ক্যাপিটালাইজ করেছে কিছু ডানপন্থী কুচক্রী মহল, তার মধ্যে জামাত ইসলামী এবং জঙ্গি মহল এবং বিএনপি। এরা ডানপন্থী। এই ডানপন্থীরাই বেশি করে আর্মিকে, বিহাইন্ড দ্য সিন আর্মি ছিল, খালি আর্মির বর্তমান আর্মি না, অবসরপ্রাপ্ত আর্মি অফিসাররাও থেকে তারাই করেছে। এখন বেরিয়ে আসছে পেপারে স্নাইপার যারা ছিল, এক কর্নেলের নির্দেশে ট্রেনিং এ সেই স্নাইপার সমস্ত আর্মি অফিসার, সেটা বের হয়ে আসতেছে আস্তে আস্তে, সমস্ত পেপার ট্রেল গুলো দেখা যাচ্ছে। তো পরবর্তীতে আমি যেটা বলি যে আমাদের দেশে, বাংলাদেশের মতন দেশে, অনেক দেশেই একটা এত ডিফেন্স ফোর্সের পিছনে টাকা খরচ হয়। ট্যাক্স পেয়ারের মানি কেন খরচ করি আমরা এই কদিন পরই একটা গণতান্ত্রিক সরকারকে আমরা সরিয়ে দেওয়ার জন্য? তো এখন বর্তমানে যে সরকারটা নির্বাচিত হলো, সোকল নির্বাচন, যদিও নির্বাচনটা খুবই প্রশ্নবিদ্ধ আমার কাছে, এবং আমি মনে করি এটা সঠিক হয়নি। একটা বৃহৎ দলকে বাদ দিয়ে, একটা বৃহৎ অংশ পপুলেশনকে বাদ দিয়ে এই নির্বাচন হয়েছে, যারা ভোট দিতে পারে নাই, বা ভোট যাকে দিবে তাকে সঠিকভাবে তারা প্রয়োগ করতে পারে নাই। তো এই একটা বৃহৎ দলকে ধরো এই নির্বাচন করলো, সোকল দেখানো যে আমরা পাবলিকের অনুমোদন নিয়ে এসছি 51% ভোট নিয়ে। এটাও আর্মি ব্যাক। দেশকে আদৌ কি শহীদ জিয়াউর রহমান বা জিয়াউর রহমানের ছেলে এবং খালেদা জিয়ার ছেলে পুত্র যে তারেক রহমান, লন্ডন থেকে 17 বছর নির্বাসিত ছিল, যখন মুচু লেখা দিয়ে আসলো আমেরিকা ইন্ডিয়াকে, সে কি দেশ চালাচ্ছে নাকি দেশ চালাচ্ছে আর্মি? এইটা আমার প্রশ্ন সবসময় থাকছে। এখন দেখা যাচ্ছে আর্মি সমস্ত কিছু বিহাইন্ড দ্য সিন রোল প্লে করে যাচ্ছে। আজকে আওয়ামী লীগকে তারা বাদ দিয়ে নিষিদ্ধ করেছে পার্লামেন্টে। 1-11 নিয়ে অনেক বিতর্ক। আমরা অনেকদিন ধরেই 1-11 বিষয়টা শুনলেই আমরা অনেকটা থমকে যাই এবং অনেক ভাবতে থাকি এখানকার অ্যাকচুয়াল কুশীলব কারা ছিল। এই 1-11 বা 9/11 কী বলে আপনার 1-11-2006 যে ঘটনাটা ঘটে, এটা নিয়ে আমাদের সেই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ফরমেশন এবং সেই সময়ে সেনাবাহিনীর যে ভূমিকা, ফখরুদ্দিন, মইনু আহমেদ, পুরো বিষয়টা নিয়ে একটা এখনও ধোঁয়াশা আছে। কী কী ঘটেছিল, বিহাইন্ড দ্য সিন কী হয়েছিল, অনেকেই জানে না। তো এটা নিয়ে আমি মইনু আহমেদ ব্যতীত আমি মোটামুটি সবার সাথেই বলতে গেলে মেজরিটি আমি ইন্টারভিউ নিয়েছি। গত কিছুদিন আগে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, আমাদের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার বাসায় গিয়েছিলাম। ওনার সাথেও আমি কিছু কথা জানার চেষ্টা করলাম। দেন ব্রিগেডিয়ার বাড়ি, তার সাথেও কথা বলেছি। আরও অনেকে যারা আছেন সিনিয়র ওই সময়কার অফিসার, যারা অনেকে অলরেডি জেনারেল হয়ে রিটায়ারমেন্টে চলে গেছেন, তাদের অনেকের সাথে কথা বলেছি। এবং তারপরে সেই সময় যেহেতু আমি সার্ভিং ছিলাম, তখন দেখেছি কাছ থেকে হোক, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক কিছু দেখার সুযোগ হয়েছিল। তো এটা নিয়ে একটা বিষয় কিন্তু সবাই এড়িয়ে যাচ্ছে। 1-11 বললেই সবাই সেনাবাহিনী শব্দটা নিয়ে আসে, কিন্তু এই সেনাবাহিনীর সামনে আসার পেছনে কারিগর যারা, এইটা কিন্তু আসে না। আপনি গত কয়েকদিন আগে কিন্তু পত্রিকায় একটা লেখা বের হলো, আপনারা হয়তো এটা যে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালিদ, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি 2টা পত্রিকার কথা উল্লেখ করেছেন, প্রথম আলো ও ডেইলি স্টার। তার কথা ইনডাইরেক্টলি তার কথায় 2টা পত্রিকার সম্পাদকের কথা বলেছেন, যেটাকে আবার সবাই মিডিয়াতে এই 2টা পত্রিকাকে রিলেট করেছেন। এখন আমার কথা, আমি প্রথম আলো ডেইলি স্টার বলবো না, যেই পত্রিকাই হোক, যে সম্পাদকরাই হোক, যারা
এই সময়টাতে এই যে ন্যারেটিভ তৈরিতে তারা বিভিন্ন ভূমিকা রেখেছে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমেরিকা কি করে, আমেরিকা যখন কোনো দেশে হামলা করতে চায়, ইরাক হোক, ইরান হোক, আফগানিস্তান হোক, তারা ওই দেশ নিয়ে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করে। ন্যারেটিভটা মানুষের মনে এস্টাবলিশড হয়ে যায়। ধরেন আপনি তাকে একটা মানুষের মধ্যে আপনি তার একটা পরিচিতি ছড়িয়ে দিলেন যে সে একজন সন্ত্রাসী। এই যে সন্ত্রাসী শব্দটা ছড়িয়ে দিলেন মানুষের পারসেপশনের মধ্যে, তারপরেই কিন্তু আপনি এনফোর্সমেন্টে যাচ্ছেন, পুলিশে অ্যাকশন নিচ্ছেন। ঠিক একই ফর্মুলায় ওই ন্যারেটিভটা তখন তৈরি করা হয়েছে। সব জায়গায় তারেক রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা তাদেরকে এখানে মানে সামনে আনা হয়েছে এবং সামনে এনে তাদেরকে এখন অ্যারেস্ট করতে হবে। কারণ তাদেরকে অ্যারেস্ট না করলে সাধারণ জনগণ হয়তো নিয়ন্ত্রণ করতে পারবে না, তাদের সমর্থক সাপোর্টারদের নিয়ন্ত্রণ করা যাবে না। তো তাই কী করেছে, ন্যারেটিভটা এস্টাবলিশ করে তারা সব কিছু অপরাধী, সব কিছু তাদের কারণে এই দেশে কোনো উন্নয়ন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, সো অ্যারেস্ট করো। এখন এই যে সেনাবাহিনীকে এই তাদেরকে অ্যারেস্ট করার জন্য যে পরিবেশটা তৈরি করে দেওয়া হলো, যারা এটার সাথে জড়িত ছিল তাদের ব্যাপারে কি ভূমিকা আমাদের কোনো ভূমিকা নেই। আচ্ছা, তারপর ওই সময়ের যারা রাজনীতিবিদ যারা, তাদের কি ভূমিকা ছিল? সাখাওয়াত হোসেনের মতো নির্বাচন কমিশনার, তিনি নির্বাচন কমিশনার হয়েও কিন্তু তিনি অনেক কিছুতে ইনভলভ ছিলেন, সেটা কিন্তু কেউ এখানে সামনে আনছে না। আবার এমন কিছু বিষয় আছে, মানুষ আছে যাদেরকে নিয়ে কেউ ঘাটতে চায় না, কারণ তাদেরকে নিয়ে ঘাটতে গেলে কেঁচো ঘুরতে যেয়ে সাপ বের হয়ে যাবে। ওইরকম মানুষের নাম কেউ নেয় না। দেখবেন যে কিছু অপরাধী আছে, আমরা কনফার্ম জানি, কিন্তু তার অপরাধটা ধরতে গেলে দেখা গেল আমার অপরাধ বের হয়ে যাবে। এ কারণে সেরকম মানুষদেরকেও সামনে আনা হচ্ছে না, রাজনৈতিক ব্যক্তিদেরকে সামনে আনা হচ্ছে না। সব কিছু কি সেনাবাহিনীর দোষ। সেনাবাহিনীর যে ব্যক্তিগুলো তখন ক্ষমতায় ছিল, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, আপনি একটা জিনিস চিন্তা করেন, বর্তমান সময়ের কথা চিন্তা করি। এই যে বিএনপি সরকার গঠন করার পরে আমি ফেসবুকে কিছু একটা লিখলে, একটু সমালোচনা করলেই কিছু আমার শুভাকাঙ্ক্ষী আছে, তারা ফোন দেয়, এই তুমি এটা লিখো না, বিএনপি এমনি তুমি ডিপ্রাইভড, অনেক কিছু তোমার কিন্তু আশা করছি বিএনপির কাছ থেকে পাবে, তুমি পাও নাই, এখন তুমি এটা লিখো না, এটা লিখতে গেলে বিএনপি অনেকে মাইন্ড করবে। তা আপনি চিন্তা করেন যে আমি স্বাভাবিক একটা পজিটিভ কনস্ট্রাকটিভ সমালোচনা, যেটা বিএনপির ভালোর জন্য, টিকে থাকার জন্য প্রয়োজন, সেটাও করতে গেলে অনেক বাধা আসতেছে। তাহলে আপনি চিন্তা করেন ওই সময়টাতে আপনি কিভাবে আশা করেন যে সকল সরকারি কর্মকর্তারা ওই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে? আমি একটা নিরপেক্ষ মানুষ, আমি দলের কোনো সরকারি দায়িত্বে নাই, তারপরও আমার সমালোচনা যদি আমাকে ক্ষতি করতে পারে, তাহলে চিন্তা করেন যারা সরকারের দায়িত্বে আছে তারা কিভাবে কোনো কিছু অমান্য করবেন। তার মানে বিষয়টা হচ্ছে যে একটাই উপায় আছে, যদি তারা চাকরি ছেড়ে দিয়ে চলে আসতো, এটাই হতে পারে একমাত্র উপায়, এছাড়া আর কোনো প্রতিবাদের মতো উপায় ছিল না। তবে যারা যারা অতুৎসাহী, আপনার বিশেষ করে যে ব্রিগেডিয়ার আমিনের মতো যারা প্রকৃত কনস্পিরেটর, তাদের ব্যাপারটা আলাদা, তাদেরকে আমি এই উদাহরণের মধ্যে আনবো না। তারপর যে মেজর রেদওয়ান ছিল, যিনি বর্তমানে মেজর জেনারেল হয়ে এখন তিনি বাংলাদেশে কোনো একটা বীজ বা কোনো একটা কিছু দায়িত্বে আছে, তার ব্যাপারে অনেক কথা সেই উনি যখন মেজর তখন থেকে শুনে আসছি। এখন তিনি তো একটা বহাল তবিয়তে একটা দায়িত্বে আছেন, এখন তাই বলে তার ক্ষেত্রে ছাড় দিবেন, আরেকটা ব্যক্তি যিনি মরা গরু তাকে নিয়ে আপনি টানাটানি করবেন, এটা তো বৈষম্য হয়ে গেল। এইরকম বৈষম্য তো করা যাবে না। আপনি যদি ধরতে পারেন, সবাইকে ধরতে না পারেন, তারা কাউকে ধরেন না। আর যদি আপনি সবাইকে, আপনি এটার ম্যাক্সিমামকে যদি আপনি আইনের আওতায় আনতে না পারেন, তাহলে একটা দুটো মরা গরুকে টেনে লাভ কি? একটা দুটাকে হয়রানি করতে লাভ নাই। এতে একটা দেশে আইন কানুনের প্রতি আমি মনে করি অবমাননা করা হয়, অবজ্ঞা করা হয়। আমি 2-4 জনকে আমি খুব বেশি মাত্রায় আমি মানে বিচারের নামে জুলুম করলাম, আমি কিছু লোককে আমি কিছুই করলাম না, তাহলে তো হলো না। আমার মনে হয় এই মুহূর্তে, এবং আমি মূল কথায় ফিরি, আমি যখন ব্রিগেডিয়ার বাড়ির সাথে কথা বলেছি, তার সাথে কথা বলতে যে পরিষ্কার কিছু ধারণা পেয়েছি। তারপরে আবার যখন আমি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ওনার সাথে যখন কথা বলেছি, তার কাছে বঙ্গভবনের কিছু বিষয় যেটা জেনেছি, যেটা আমরা অতীতে যা জানতাম তার পুরো অন্যরকম। যেমন তিনি ওখানে একটা কথা বলেছেন যে সেখানে মইনু আহমেদ সহ অন্যান্য যারা সিনিয়র ছিলেন, বিশেষ করে 3 বাহিনী প্রধান, সেখানে জেনারেল জাহাঙ্গীরকে বলা হয়েছিল যে তাকে ওই জায়গায় তখন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম একজন অফিসার ছিলেন, এমএসপি রাষ্ট্রপতির সামরিক সচিব, তিনি তখন তাকে থেকে যেতে বললেন। যখন বঙ্গভবনে সবাই গেল, তারা তো ওখান থেকে চলে আসবে, সেনাপ্রধান যাওয়ার পরে তখন ওই পিএসও দায়িত্বে ছিল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, তিনি তখন চলে আসতে নিচ্ছিলেন। তখন ওই মুহূর্তে লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম বলেন যে আপনার থাকতে হবে। তিনি তখন থেকে গেলেন। থেকে যাওয়ার কারণে তিনি ওই যে মুহূর্তে কী কী ঘটেছে পুরো জিনিসটা তিনি দেখলেন। ওখানে মইনু আহমেদ কী বলছেন, তার সাথের অফিসাররা কী বলছেন, সব বিষয়গুলো তিনি দেখলেন। তো ওই দৃশ্যটা অলরেডি সবাই বিভিন্ন মিডিয়াতে, আমাদের যে লেফটেন্যান্ট আবু রুস সহ অন্যান্য যারা কথা বলছেন, আপনারা সবাই অলরেডি জানেন, এটা আমি রিপিট করলাম না। তো সেই বঙ্গভবনের ওই মুহূর্তে যে ঘটনাটা, ওই ঘটনার সাথে কিন্তু একজন ব্যক্তি জড়িত না,
অনেকগুলো ব্যক্তি জড়িত ছিল। তবে এটার মূল নাটের গুরু, যেমন ওখানে একটা চিঠি, যেটা আমেরিকা থেকে বা ইউএন থেকে একটা চিঠির কথা বলা হয়েছে, সেই চিঠিটা একটা ফেক চিঠি ছিল। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন যে ওইখানে তারা যে মঈন আহমেদরা বঙ্গভবনে যে রাষ্ট্রপতিকে যে কথাটা বললেন, এই কথাটা যে তিনি বলবেন সেটা ওই চিঠির চিঠিটা কিন্তু তার কিছুক্ষণ আগে তাদের হাতে আসছে। তারা যে একটা ড্রাফট তৈরি করে তার সামনে গেলেন, আর ওই চিঠির ভাষা হুবহু এক হলো কীভাবে? চিঠি তারা কি করে জানলেন যে আমেরিকা থেকে একটা চিঠি আসবে, সেটার ভাষা এটাই হবে? তার মানে বিষয়টা কি, তারা ওখানে যাওয়ার পূর্বে তাদেরই হাতে তৈরি করা এই চিঠিটা ছিল। তো এরকম কিছু বিষয় আছে যেগুলো হাত দিলে আমি স্পষ্টভাবে ধরতে পারি কারা কারা অ্যাকচুয়াল অপরাধী। আমার ডানে বায়ে অনুমান করে বিভিন্ন জনকে হয়রানি করে লাভ নেই। তারপরে যারা যারা ন্যারেটিভ তৈরি করেছিল এই ব্যক্তিদেরকে কেন এখন ধরা হয় না? তাতে কিন্তু নিয়ে কিন্তু কোনো কিছু করা হচ্ছে না। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে বাংলাদেশের বাইরে অনেক কর্মকর্তা অনেকে আছে, তারা যদি, আমি মনে করি, বাংলাদেশে আপনি অ্যারেস্ট করতে না আনতে পারেন বা তারা যদি স্বেচ্ছায় না আসে, অন্তত ওভার ফোন ইনভেস্টিগেশনের নামে তাদেরকে তো তাদের স্টেটমেন্ট তো নেওয়া যেতে পারে, তাদের স্টেটমেন্ট নিয়ে প্রচারও করা যেতে পারে। কারণ এই জিনিসটা ঢেকে রাখার কিছু নাই। যত কর্মকর্তা, যত লোকজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মিলিটারি অফিসার, আমলা, যারা এই ১/১১-র সাথে জড়িত ছিল, ১/১১-র সময় যারা যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, রিলেটেড, বিশেষ করে যেমন সেনাপ্রধান কার দ্বারা প্রভাবিত হতে পারে, তার স্টাফ অফিসার, আবার ডিজিএফের প্রধান, তিনি কার দ্বারা প্রভাবিত হতে পারেন, তার স্টাফ অফিসার, বঙ্গভবনে কারা, রাষ্ট্রপতি কাকে কাকে ফেস করেছিলেন, কাকে কাকে দেখেছিলেন, এটা তার স্টাফ অফিসাররা দেখছেন। সাভার ডিবির জিওসির স্টাফ অফিসাররা জানতো যে সাভার ডিবির জিওসি কী করেছেন। এবং তৎকালীন মুখ্য সচিব, ক্যাবিনেট সচিব, যারা যারা দায়িত্বে ছিল, তাদের প্রত্যেকটা ব্যক্তিকে, এবং মিডিয়ার যাদের কথা আসছে যে এই সাংবাদিকগুলো ডিজিএফ হেডকোয়ার্টারে যেতেন, প্রত্যেকের সাক্ষাৎকার বা তাদের ইন্টারভিউ, তাদের ইনভেস্টিগেশন বা তাদের জবানবন্দি নেওয়া উচিত। এই জবানবন্দিগুলো নিয়ে আমি মনে করি এটা প্রকাশ্যে একটা তদন্ত হওয়া উচিত, যেটার মাধ্যমে আমি মনে করি যে সত্যিকারের তারেক রহমান ভিত্তিক কারা টর্চার করেছিল, ১/১১-র সময় বাংলাদেশে যে অন্যায়গুলো হয়েছিল। ১/১১ অনেক বড় সাফল্য আছে, দ্যাটস ট্রু, কিন্তু ১/১১ হওয়ার প্রক্রিয়াটা এটা বাংলাদেশে রাইট ছিল না। কারণ ওই ১/১১-তে যতটা সাফল্য আসছে তার চেয়ে বেশি ১/১১-র কারণে গত ১৭ বছরে বাংলাদেশটা ধ্বংস হয়েছে। সো এই জায়গায় যারা যারা ইনভলভ ছিল প্রত্যেককে বিচারের আওতায় আনতে হলে প্রপার ইনভেস্টিগেশন লাগবে। এবং আমি সরকার যদি সত্যিকার অর্থে তদন্ত করে, এখানে খামাখা বিভিন্ন জনের সম্পর্কে মিডিয়াতে কারো নাম বলে কারো বেজ্জতি করে লাভ নেই। বাট আমি মনে করি আমরা অনেক মানুষ আছে যাদের কাছে, আমি গত ৭-৮ বছর অনেক মানুষ ইন্টারভিউ নিয়েছি, অনেকের স্টেটমেন্ট আমার কাছে আছে। সেই স্টেটমেন্টগুলো যদি যাচাই করা হয় অনেক সত্য জানা যাবে, এবং যাকে তাকে ব্লেম না করে আমরা মানে অ্যাকচুয়াল অপরাধীকে আমরা করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে সরকার, বর্তমান সরকার, বিএনপি যে ভূমিকা আছে, আমি মনে করি বিএনপির এই মুহূর্তে উচিত কিছু জায়গায় মানুষের সমালোচনা নেওয়া, এবং আমার দেখা মতে অনেকগুলো জায়গাতে তারা কিছু অযাচিত কথাবার্তা বলতেছে, এগুলো বলা থেকে মুখ বন্ধ রাখা উচিত। বোবার শত্রু নেই। একটা কথা আছে যে আমি একটা জায়গায় কিছুদিন আগে পড়তেছিলাম যে ৪টা জিনিসের মানুষের করা উচিত না। একটা হচ্ছে অযাচিত কথাবার্তা না বলাই ভালো। আরেকটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে কী করি, মিডিয়াতে বিভিন্ন জায়গায় কিছু মানুষকে নিয়ে আজে বাজে নিন্দা করি। এখন আপনাকে খেয়াল করতে হবে যে ওই মানুষটা কারো না কারো প্রিয়। আপনি যখন ওই মানুষটা নিয়ে বাজে কথা বলেন, তাকে যারা পছন্দ করে তারা আপনার উপর খেপে যাবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কোনো মানুষের পরিবার, কোনো ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা সহজেই মিডিয়াতে নিয়ে আসি, এটা উচিত না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে সাফল্যটা খুব বেশি প্রকাশ করা উচিত না মানুষের মধ্যে। কারণ কি, আপনি সফল হয়েছেন, আপনি সুখে আছেন, ভালো আছেন, কিন্তু যেই মানুষটা আনহ্যাপি, যিনি ডিপ্রাইভ, তার কাছে দেখে তো ভালো লাগবে না। দরকার কি আপনার সাফল্য এত ফুটানি করার? তো অনেক জিনিসগুলো এই যে সরকারের সময় অনেকে খুব বেশি ফুটানি করতেছেন, আরে ভাই তুমি ফুটানি করতেছো, অনেক মানুষ আছে সে তোমার চেয়ে বেশি কষ্ট করছে, ভালো পদ প্রতিষ্ঠান পায়নি, তার তো খারাপ লাগে। তো এই বিষয়গুলো আমার মনে হয় একটু খেয়াল করা উচিত। আর আমার মনে হয় শীঘ্রই হয়তো একটা ভালো সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া শুরু হবে। সবাই ভালো থাকবেন, আরেকদিন এসে বাকিটা বলবো। আসসালামু আলাইকুম।